এই ব্যাংকের খেলাপি ঋণ শেষ পর্যন্ত হয়তো একটা সহনীয় পর্যায়েই থাকবে, আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবো। তবে আমি কনক্লুসিভ কিছু বলছি না এই কারণে পার্সেন্টেজটা নিয়ে, আমি পার্সেন্টেজটা বলতে পারবো যে মার্চ মাসে কত ছিল, ডিসেম্বরে কত ছিল, এটা বলতে পারবো। বাট আমার একিউআর যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, তার মানে আমার অ্যাসেটের গুণগত মান যতক্ষণ পর্যন্ত না আমি নির্ণয় করতে না পারছি বাই দি ইন্টারন্যাশনাল অথবা বেস্ট অডিটরদেরকে দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি কনক্লুসিভ কোনো পার্টে আসবো না। বাট আমার এই 4 মাসের, প্রায় 4 মাসের যে আমি ধারণা পেয়েছি, তাতে আমার মনে হয় যে এটা অন্যান্য ব্যাংকগুলোর সাথে আপনাকে খুব একসাথে মিলাতে পারবেন না। তার চেয়ে অ্যাসেট বাজারে আপনার তমাল সাহেব কিংবা আদনান সাহেবের যে ব্যাট আছে এই ব্যাংকে, এইটা উঠাতে আপনার অনেক সময় নিঃসন্দেহে আপনার আমার, আমি একটা সোজা কথা আপনাকে বলি যে একটা জিনিস হলো যে আপনি পরিচালনা পর্ষদের যাদের নাম নিয়েছেন, এদের ব্যাপারে যদি খারাপ নাম না থাকতো তাহলে তারা আমাদের এখানে আসা হতো না, তাই না? তো ডেফিনেটলি এটা আমাকে স্বীকার করতে হবে, এরা এমন কাজ করেছেন যেই কাজগুলো সেন্ট্রাল ব্যাংকের কাছে রিপোর্টেড আছে, এবং আমরা চাবো এটাকে ফিক্স করার জন্য, এবং যত শীঘ্র সম্ভব আমরা ফিক্স করার জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে। এবং ফার্দার ড্যামেজ যাতে কোনো ক্রমে না হয়, প্রথম কাজ হলো আমাদেরকে এটা বন্ধ করে দেওয়া। যেই ড্যামেজগুলো যেই যেই জায়গার মধ্যে হয়েছে, যেই যেই জায়গার মধ্যে সুশাসনের ঘাটতিগুলো ছিল, ওইগুলো ফিক্স করা ফার্স্ট, অ্যান্ড দেয়ার আফটার যেই যেই জায়গাতে ড্যামেজগুলো হয়েছে ওইগুলো থেকে রিকভারি করা। এখন যেই পরিমাণ রেগুলেটরি রোলে আছে, যেইভাবে ব্যাংকগুলোকে সুপারভাইজ করছে, আপনি জানেন যে গতকালই আপনি পত্রিকা, কোথাও আজকে পত্রিকায় আসছে যে রিস্ক বেসড আপনার সুপারভিশন যেটা আছে সেটা ইন্ট্রোডিউস হচ্ছে। তো সেই দিক থেকে রেগুলেটর এখন আমাদের যে কোনো ইস্যুতে আমরা যদি কোনো পরামর্শ চাই, সহযোগিতা চাই এবং গাইডলাইন্স দেওয়া, এই সহযোগিতাগুলো আমরা ডেফিনেটলি খুব ভালোভাবে পাচ্ছি। এবং ব্যাংকিং সেক্টরকে আপনার জনগণের আস্থা নিয়ে আসার জন্য রেগুলেটর যে উদ্যোগগুলো এখন নিয়েছে, এগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এবং আমরা ওই লাইনে কাজ করছি যাতে ব্যাংকিং সেক্টরের জনগণের আস্থাটা ফেরত আসে। আমানতকারী সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এবং ঋণের গুণগত মানটা ঠিক রাখা, ড্যামেজ যেগুলো হয়েছে সেগুলো আদায়ের উদ্যোগ নিতে হবে, ফার্দার কোনো ড্যামেজ যেন না হয় সেই ব্যবস্থাটা এনশিওর করতে হবে। এটা শুধু এনআরবিসি ব্যাংকের জন্য না, এটা সমস্ত ব্যাংকিং সেক্টর অ্যাজ এ হোলি এটা চেষ্টা করতে হবে। প্রথমে যেটা আপনার প্রচারের কথা বলছেন, এনআরবিসির কিন্তু প্রচার আছে, ডিজিটাল প্রচারও আছে, মিডিয়াতেও প্রচার আছে, যেমন তাদের প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট আছে, এবং এনআরবিসির ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে, প্রবাসীদের জন্য আছে। একটা জায়গাতে আমার কাছে যেটি মনে হয়েছে যে এই ব্যাংকটার যে ব্রাঞ্চ নেটওয়ার্ক যেটা এক্সপানশন যেটা হয়েছে, এই এক্সপানশনটা খুব কুইক হয়েছে, এটা আরেকটু কনসলিডেট করে আগানো দরকার ছিল, এক। আর 2 নম্বরে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে এই ব্যাংকের ফিগার আছে, এই বছরে আমরা যে লক্ষ্যমাত্রা দিয়েছি সেটাও সিগনিফিক্যান্ট। আমরা প্রায় 7,000 কোটি টাকার এক্সপোর্টের জন্য আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি, ইম্পোর্টের ফিগার অলমোস্ট কাছাকাছি আমরা দিয়েছি, যে ইম্পোর্টের লক্ষ্যমাত্রা দিয়েছি। একটা জায়গাতে একটু আমরা পিছনে আছি, আমি যেটা মনে করি যে রেমিটেন্সের যে কালেকশনটা বা রেমিটেন্স, বিদেশ থেকে প্রবাসীদের রেমিটেন্স এদেশে আনার ব্যাপারে এনআরবিসি ব্যাংকের যেই পরিমাণ নেটওয়ার্ক আছে সেই তুলনায় এটি আমার বিবেচনায় পিছনে আছে। কারণ আপনি যে ব্যাংকগুলোর কথা বলছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকও কিন্তু একসময় কোনো রেমিটেন্স আনতো না, প্রতি মাসে 1,750,000 $1 মিলিয়ন এরকম ডলার আনতো। তো সেখানে আমার জয়েন করার পরে আমি বিদেশের যে সমস্ত এজেন্টগুলোর সাথে নেটওয়ার্কিং করে এদেরকে এই মানসিক ডেভেলপমেন্টটা আনা হয়েছে যে এটা একটা সার্ভিস, এটা দেওয়া উচিত, এবং কৃষি ব্যাংকের ব্যাপক নেটওয়ার্ক আছে, এবং সেটা কাজে লাগিয়ে কিন্তু গত মাসে রেমিটেন্স কালেকশনে কৃষি ব্যাংক কিন্তু সেকেন্ড হয়েছে। তো
আমি এমডি সাহেব জয়েন করার পরে আমার সিনিয়র ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশে যতগুলো রেমিটেন্স কোম্পানি আছে এবং অ্যাগ্রিগেটর যারা আছে তাদের প্রতিনিধিকে, বাংলাদেশের প্রতিনিধিকে নিয়ে আমরা রিসেন্টলি বসেছিলাম যে কিভাবে আমরা এটা করতে পারি। তো সেই লক্ষ্যে কাজ হচ্ছে। আপনারা হয়তো 1 বছর পরে এটার চিত্রটা আবার একটু অন্যরকম দেখবেন বলে আমি আশা করি।